হ্যালো। হ্যাঁ, তুমি আমার কথা শুনতে পাচ্ছে? বলবো। গুড ইভিনিং স্টুডেন্টস। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, আমরা এই যে এসএলএসটির যে সিলেবাস তার ক্লাস 9-10-এর যে বায়োলজি সিলেবাস আছে সেটা আজকে তোমাদের আলোচনা করব। আমার নাম কৌশিক শিকদার, আমি রিটায়ার্ড মাস্টারমশাই একজন। আমার কোয়ালিফিকেশন, আমি এমএসসি জুলজি এবং এমটেক বায়োটেকনোলজিস্ট। আমি অধ্যয়ন একাডেমির সঙ্গে অনেকদিন যুক্ত। তা এসএলএসটির এটা আমার প্রথম ক্লাস বায়োলজি সেশনে। আজকে তোমাদের আমি যেটা পড়াবো বলে ঠিক করেছি সেটা হচ্ছে সেল বায়োলজি। দেখো, জুলজি সেকশন যেটা, সেখানে সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি আছে। আর বটানি যে সেকশনটা আছে, বটানি যে পার্টটা আছে, সেখানে আবার কনসেপ্ট অফ লিভিং অবজেক্ট বলে একটা আছে। হ্যাঁ, সেখানে সেল বলে আছে। এই দুটো চ্যাপ্টারকে একসঙ্গে আমি তোমাদের কাছে আলোচনা করব। হ্যালো। 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 তোমরা শুনতে পাচ্ছ? বুঝতে পারছি না। হ্যালো। 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 হ্যাঁ, আমি তোমাদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন সেল অর্গানলি। এখন তোমরা জানো যে দু রকম কোষ আছে, বা অ্যাকচুয়ালি তিন রকম কোষ আছে: প্রোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। হ্যাঁ, প্রোক্যারিওটিক কোষের আমরা প্রথমে একটা ইউক্যারিওটিক কোষের ছবি আমরা দেখি। সেখানে আমরা যদি একটা ইউক্যারিওটিক কোষ দেখি, এখানে সেল থিওরি সম্বন্ধে বলা আছে, পরে আসছি। আচ্ছা, আমাদের 17 নম্বর স্লাইডটায় আমরা দেখতে পাচ্ছি একটা অ্যানিমেল সেল এবং প্ল্যান্ট সেলের ছবি। সেখানে আমরা প্ল্যান্ট সেলের মতো দেখতে পাচ্ছি তার মাঝখানটাতে একটা বড় ভ্যাকিউল আছে এবং অন্যান্য অর্গানলিগুলো তাকে ঘিরে রয়েছে। অপরদিকে অ্যানিমেল সেলের মধ্যে প্রথম মাঝখানে একটা নিউক্লিয়াস রয়েছে এবং তাকে ঘিরে অন্যান্য অঙ্গাণু রয়েছে। দুটোর ক্ষেত্রেই একটা সাইটোপ্লাজম যে অংশটা রয়েছে, তাহলে সাইটোপ্লাজম কোন অংশটা? সাইটোপ্লাজম হচ্ছে সেই অংশ যেখানে একটা কলোডীয় একটা সেমি লিকুইড একটা স্ট্রাকচার, এবং তার মধ্যে অনেকগুলো কলোডীয় বস্তু রয়েছে এবং তার মধ্যে অর্গানলি রয়েছে। এবার এই সাইটোপ্লাজমের বাইরের দিককে আমরা এক্টোপ্লাজম বলি এবং ভেতর দিকটাকে এন্ডোপ্লাজম বলি। এই এন্ডোপ্লাজম অংশে সাধারণত বেশিরভাগ অঙ্গাণু অবস্থান করে। সেজন্য এক্টোপ্লাজম অংশকে হায়ালোপ্লাজমও বলা হয়, কারণ সেটা অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি দেখা যায় থাকে। হ্যাঁ। আর অপরদিকে আমরা যদি এই স্লাইডটা দেখি, একটা প্রোক্যারিওটিক কোষের ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার সাইটোপ্লাজমের মধ্যে সেল মেমব্রেন আছে, সেল ওয়াল আছে, কোষ প্রাচীর আছে এবং তার বাইরে ক্যাপসুল আছে। কিন্তু এই ছবিটাতে যে সাইটোপ্লাজম রয়েছে তাতে খুব কম অঙ্গাণু রয়েছে। যে অঙ্গাণুটা রয়েছে, যেটা না থাকলে কোনো বৈশিষ্ট্য নির্ধারিত হবে না,
অর্থাৎ প্রোটিনের জন্য সেটা রয়েছে, সেটা হলো রাইবোজোম। হ্যাঁ, এখন আমরা যদি একটা একটা করে অঙ্গাণু সম্বন্ধে আমরা আজকে আলোচনা করি, তাহলে আমরা প্রথমে আলোচনা করছি আজকে যেটা অঙ্গাণু, সেটা হলো উদ্ভিদের কোষ প্রাচীর। উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে বাইরে দুটো যে কোষ রয়েছে, সেই কোষের একদম বাইরের যে স্তর, সেই স্তরকে বলা হয় মিডল ল্যামেলা, মধ্যচ্ছদা। এই মিডল ল্যামেলা তৈরি হচ্ছে ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা। এর পরবর্তী যে লেয়ারটা রয়েছে, সেই লেয়ারটা নাম হলো প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল, এই প্রাইমারি সেল ওয়াল মূলত তৈরি সেলুলোজ দিয়ে, আর তার ভেতরে যে সেল ওয়াল রয়েছে সেটাকে গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল বলে, যা মূলত হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিন নামক একটা ওয়্যাক্স, মোম, সেটা দ্বারা গঠিত। কোনো কোনো জায়গায় এই সেকেন্ডারি সেল ওয়ালের ভেতরেও আরেকটা কোষ প্রাচীর দেখা যায়, তার নাম টার্সারি সেল ওয়াল, যেটার মধ্যে জাইলান থাকে, যেটার মধ্যে জাইলান অবস্থান করে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি যে প্লাজমোডেসমাটা, দুটো উদ্ভিদ কোষ যে একটা ব্রিজের মতো অংশ দিয়ে যুক্ত থাকে, সাইটোপ্লাজমীয় সেতু, তার নাম প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে জল, বিভিন্ন খনিজ লবণ, ওয়াটার অ্যান্ড মিনারেল সল্টস passes from one cell to the another cell. আচ্ছা, এখানে ছবিতে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা একটু আলোচনা করি। আমরা যদি একটা প্রাথমিক কোষ প্রাচীর দেখি যেটা সেলুলোজ নির্মিত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে কিছু মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল থাকে। ম্যাক্রোফাইব্রিল আবার কিছু মাইক্রোফাইব্রিল দিয়ে তৈরি, মাইক্রোফাইব্রিল আবার তৈরি মিসেল দিয়ে, এই মিসেল আবার তৈরি সেলুলোজ দিয়ে, আর সেলুলোজের একক হলো বিটা গ্লুকোজ, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা পরের স্লাইডে সেল ওয়ালের ফাংশনে যাচ্ছি। সেল ওয়াল যেহেতু সবচেয়ে বাইরে থাকে, সেই প্রোটেকশনে সাহায্য করে। সেল ওয়াল এর মধ্যে বিভিন্ন জিনিস জমার ফলে তার একটা পার্টিকুলার শেপ দেখা যাচ্ছে, আর প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে যে জল এবং খনিজ পদার্থ যাচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট কাজ। আর এই যে জল যাওয়ার ফলে একটা টার্জার প্রেসার বা রসস্ফীতি চাপ তৈরি হচ্ছে, সেটা উদ্ভিদের ক্ষেত্রে মূল থেকে জলকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা, আমরা পরবর্তী আইটেমে যাচ্ছি। পরবর্তী আইটেম হচ্ছে সেল মেমব্রেন। পরবর্তী স্লাইড আমরা দেখব সেল মেমব্রেন। আচ্ছা, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে প্রথমে গ্রটার এবং গ্রেন্ডেল বলেছিলেন প্লাজমা মেমব্রেন লিপিড এর স্তর দ্বারা গঠিত, এবং সেই লিপিডের দেখো দুটো স্তর রয়েছে, এবং সেই লিপিডের মধ্যে যে মাথাটা রয়েছে, হাইড্রোফিলিক হেড, সেটা মূলত কি দিয়ে তৈরি, এই কেমিস্ট্রিটা একটু বুঝতে হবে আমাদের। সেজন্য বায়োকেমিস্ট্রির আলোচনা করতে হবে। সেটা হলো ফসফোলিপিড। আমরা জানি লিপিড কি দিয়ে তৈরি, অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড দিয়ে। এই ফ্যাটি অ্যাসিড মধ্যে প্রচুর হাইড্রোকার্বন থাকে, CH3 CH2 CH2 দিয়ে গঠিত, সেটা তার লেজের অংশ। এটাকে বলা হয় হাইড্রোফোবিক টেল, অর্থাৎ এটা জল বিকর্ষী, বা এটার মধ্যে কোনো চার্জ নেই, এটা একটা নন পোলার পার্ট। অপরদিকে যে মাথাটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু চার্জ আছে, কারণ ফসফোলিপিডের চার্জের বিষয়টা এরকম, তার মধ্যে ফসফেট অ্যাজ এ নেগেটিভ বা নাইট্রোজেন বেস অ্যাজ পজিটিভ থাকে। হ্যাঁ, তাহলে এই যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা হাইড্রোফিলিক হেড বলছি, সেটা আসলে পোলার বা তার চার্জ আছে। পরবর্তীতে ড্যানিয়েল এবং ডেপসন স্যান্ডউইচ মডেল দেন, এবং তারা বলেন কোষ পর্দায় শুধু লিপিডের দুটো স্তর নেই, তার সঙ্গে সঙ্গে দুটো প্রোটিনেরও স্তর আছে, দুটো প্রোটিনেরও স্তর আছে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি দুটো প্রোটিনের স্তর। 1935 সালে এই মতবাদ ড্যানিয়েল এবং ডেপসন দিয়েছিলেন।
এবার এই মডেলকে সাপোর্ট করলেন রবার্টসন 1959 সালে, এবং তিনি বললেন এই মডেলটার নাম দিলেন ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেন মানে কি? ইউনিট মেমব্রেন মানে প্লাজমা পর্দার ন্যায় যে পর্দায় প্রোটিন, লিপিড, প্রোটিন থাকে তাকে বলা হয় ইউনিট মেমব্রেন। অর্থাৎ আমরা পরবর্তীতে দেখব মাইটোকন্ড্রিয়ার মধ্যেও পর্দা আছে, সেটা একটা ইউনিট মেমব্রেন। ক্লোরোপ্লাস্টে দেখব পর্দা আছে, সেটা একটা ইউনিট মেমব্রেন। এর পরবর্তীতে এবং এই রবার্টসন আরো একটা কাজ করেছিলেন। রবার্টসন বলেছিলেন এই যে প্রোটিনের যে স্তর আমরা দেখতে পাচ্ছি নীল রঙের, যেটা এটার ব্যাস বলেছিলেন 20 আংস্ট্রম, এই মাথাটাকে বলেছিলেন 5 আংস্ট্রম, আর এই যে লেজ অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো 25 আংস্ট্রম। তাহলে কত হলো? 20, 5, 25, 25, 25, 50, আবার নিচে 5 আর 20, মোট 75 আংস্ট্রম। অর্থাৎ প্লাজমা মেমব্রেনের থিকনেস হলো 75 আংস্ট্রম। এর পরবর্তী সময় 1972 সালে সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুজন বিজ্ঞানী, তাদের নাম হলো সিঙ্গার এবং নিকলসন, কোষ পর্দা সম্বন্ধে একদম নতুন একটা ধারণা দিলেন। তারা বললেন কোষ পর্দা একটা দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল, এবং এটা একটা সেমি ফ্লুইড বা কোয়াসি ফ্লুইড স্ট্রাকচার। এবং এর মধ্যে আরো একটা কথা বললেন এর মধ্যে দু ধরনের প্রোটিন দেখা যায়, একটা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন এবং আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন। আমরা বাইরের দিকে যে প্রোটিন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন, আর ভেতর দিকে যে প্রোটিন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এই বাইরের দিকে যে প্রোটিন বা এক্সটেন্সিক প্রোটিন, সেই এক্সটেন্সিক প্রোটিন আসলে রিসেপ্টরের কাজ করে। রিসেপ্টর ব্যাপারটা আমরা যখন ফিজিওলজি পড়বো, হরমোন, সাইন্যাপস ইত্যাদি পড়বো, তখন অনেক ক্লিয়ার হয়ে যাবে। আসলে রিসেপ্টর, যেমন হরমোনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে বিষয়টা এরকম যে যেমন ইনসুলিন এই ধরো লিভার সেলের রিসেপ্টরের সঙ্গে লাগলো, এবং পরবর্তীতে সেখানে কিছু উৎসেচক সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়, এবং সেই উৎসেচকগুলো একটা মেটাবলিক অ্যাকশন ওই সেলের মধ্যে করে। এই হলো রিসেপ্টরের কথা। অপরদিকে ইন্টিগ্রাল প্রোটিনকে বলে কেরিয়ার প্রোটিন। কেরিয়ার প্রোটিন, যেমন আমরা যখন পেশি সংকোচন করি, মাসেল কন্ট্রাকশন করি, তখন সোডিয়াম আয়নের প্রবেশ ঘটে এবং পটাশিয়াম আয়ন বেরিয়ে যায়। এই সোডিয়াম আয়নের প্রবেশ এবং পটাশিয়াম আয়নের এই চ্যানেল প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে আমরা কোষ পর্দার আরো একটা জিনিস বলেছিলেন। তিনি বলেছিলেন যে লিপিড অণুগুলি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে, একে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, একে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আচ্ছা, আমরা পরের স্লাইডটা একটু দেখি। পরের স্লাইডে ফাংশন দেয়া আছে। হ্যাঁ, লিপিডের কম্পোজিশন বলা আছে। এইখানটা দেখো খুব সুন্দর বোঝা যাচ্ছে, এই যে ফসফেট রয়েছে এটা হলো হাইড্রোফিলিক হেড, আর এই যে লেজটা দেখতে পাচ্ছ স্যাচুরেটেড আনস্যাচুরেটেড যাই হোক সেটা হাইড্রোকার্বন দিয়ে তৈরি। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা কোষ পর্দার কাজ দেখি। কোষ পর্দা অবশ্যই প্রোটেকশন দেয়, কিন্তু ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্ট কাজটা কোষ পর্দা 3 রকম ভাবে করে। এক নম্বর হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট আমাদের আলাদা করে সিলেবাস বলছে ডিফিউশন অসমোসিস পড়তে। তাহলে ডিফিউশন কাকে বলে? ডিফিউশন হলো মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। আর অসমোসিস কি, অভিস্রবণ কি? মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম লো কনসেন্ট্রেশন টু দ্য হায়ার কনসেন্ট্রেশন থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে সেমি পারমিয়েবল মেমব্রেন কাকে বলে? যার মধ্য দিয়ে সলভেন্ট যায়। কিন্তু কোষ পর্দা কিন্তু আসলে সেমি পারমিয়েবল মেমব্রেন নয়। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। সেমি পারমিয়েবল মেমব্রেন নয়, এটা হচ্ছে প্রভেদক পর্দা। অর্থাৎ এটা হলো একটা সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ ইট নট অনলি অ্যালাউ সলভেন্ট, ইট ক্যান অলসো অ্যালাউ সলিউট। ঠিক আছে, তাহলে কোষ পর্দার মধ্য দিয়ে পরিবহন কি কি হচ্ছে? পরিবহন হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবার আসি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হলো যদি কনসেন্ট্রেশনের এগেনস্টে যদি কোনো পরিবহন হয়, সেক্ষেত্রে বাহক প্রোটিন লাগবে, এনজাইম লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে লাগবে এটিপি। এটিপির মাধ্যমে এই পরিবহনটা সম্পূর্ণ হচ্ছে। অপরদিকে বিশেষ পরিবহন, এটাও কোষ পর্দার মধ্য দিয়ে হয়। সেই বিশেষ পরিবহন হচ্ছে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কোষ পর্দা কঠিন বস্তুকে গ্রহণ করে, এবং পিনোসাইটোসিসের মাধ্যমে সে
লিকুইডকে গ্রহণ করে। যদি সেইটা কোষের ভেতরে ঢোকে তাকে বলে এন্ডোসাইটোসিস, যদি সেটা বেরিয়ে যায় তাকে বলে এক্সোসাইটোসিস। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, রেকগনাইজেশন, সেলের রেকগনাইজেশন। সেটা কিরকম? রেকগনাইজেশন সেল, যেমন আমরা এ ব্লাড গ্রুপ বলি। কেন এ ব্লাড গ্রুপ বলি? কারণ যে লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দায় এ অ্যান্টিজেন থাকে তাকে বলা হয়। সেরকম ক্যান্সার সেলকে কি করে ডিটেক্ট করা যায়? ক্যান্সার সেলে নিজস্ব অ্যান্টিজেন থাকে, সেটা দিয়ে ডিটেকশন করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেখানে রয়েছে সেল অ্যাডহেশন। অনেক সময় যেমন ধরো আমাদের যে অনৈচ্ছিক পেশি, যে স্মুথ মাসেল বা ইনভলেন্টারি মাসেলস আছে, সেখানে সার্কোলেমাকে বা কোষ পর্দাকে আলাদা করে বোঝা যায় না, কারণ কোষ পর্দা দুটো একত্রিতভাবে যুক্ত থাকে। যদি সম্পূর্ণভাবে যুক্ত থাকে তার নাম টাইট জাংশন, আর মাঝে মাঝে যদি গ্যাপ থাকে তাকে বলা হয় গ্যাপ জাংশন। এছাড়া অনেক সময় অনেকগুলো কোষ মিলে একটা সংগঠন বা কমপ্লেক্স তৈরি করে, যেমন গ্লাইকোক্যালিক্স ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। সেই গ্লাইকোক্যালিক্স হলো একটা এই জাংশনের উদাহরণ। তাহলে আমরা প্রথমে সেল ওয়াল এবং সেল মেমব্রেনের আলোচনা করলাম। আমরা এবার চলে যাই, আমরা এবার যাই মাইটোকন্ড্রিয়ার পড়ায়। কিন্তু মাইটোকন্ড্রিয়ার আগে আমি একটা বিষয় তোমাদের কাছে উল্লেখ করি, সেটা হচ্ছে আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে, আমরা ক্রোমোজোম আলোচনা করব, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড এমন দুটো অঙ্গাণু যাদের মধ্যে নিজস্ব নিউক্লিক অ্যাসিড থাকে, যাদের নিজস্ব ডিএনএ থাকে। সেই জন্য এদের বলা হয় সেমি অটোনোমাস অর্গানলি, অর্থাৎ এদের নিজস্ব ডিএনএ আছে, এদের নিজস্ব আরএনএ আছে, এরা নিজস্ব রাইবোজোম আছে, এবং রাইবোজোমের মাধ্যমে এরা এদের প্রয়োজনীয় প্রোটিন বা এনজাইম নিজেই তৈরি করতে পারে। আমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারে এবার আসি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো পর্দা আছে, একটা আউটার মেমব্রেন, আমরা দেখতে পাচ্ছি বাইরে একটা পর্দা রয়েছে, দ্যাট ইজ ইউনিট মেমব্রেন, এবং ইনার মেমব্রেন আছে। দুটো মেমব্রেনের মাঝখানে যে জায়গা তাকে কি বলা হয়? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। আর ইনার মেমব্রেনটা ফোল্ড হয়ে তৈরি করেছে ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে কি আছে? ক্রিস্টির গায়ে আছে অক্সিজোম। সেই অক্সিজোমের স্ট্রাকচারটা দেখো একটু, দেখো এর একটা হেড আছে, এর একটা নেক আছে, বৃন্ত আছে, এবং এর একটা ভিত্তি আছে বা প্লেট আছে বা বেস আছে। এর কাজ আমি বলবো একটু পরে। আর পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, আমরা জানি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। সেই পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে চলে আসে, সেখানে সে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন করে তৈরি করে অ্যাসিটাইল কোয়ে, যে অ্যাসিটাইল কোয়ে ঢুকে যায় এই মাইটোকন্ড্রিয়ার ইনার চেম্বারে। আসলে ইনার মেমব্রেনের ভেতরে যে প্রকোষ্ঠ রয়েছে, যে চেম্বার রয়েছে, সে তাকে বলে ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া অর ইনার চেম্বার। এখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত reaction which takes place inside the mitochondria, all enzymes are found in the matrix of this mitochondria. হ্যাঁ, যেমন ক্রেব সাইকেলের সমস্ত উৎসেচক এখানে থাকবে, তারপরে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন এনজাইম এখানে থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি এরা এনজাইম নিজেই তৈরি করতে পারে। ক্রেবস চক্র বিটা অক্সিডেশন এখানে হয়, কিন্তু ক্রেবস চক্রে 4টে ধাপে হাইড্রোজেন বেরিয়ে যায়। সেই হাইড্রোজেনটা কোথায় যায়? সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করে এনএডিএ। ক্রেবস চক্রের সঙ্গে সঙ্গে আমরা পড়বো পরে সমান্তরালভাবে প্যারালালি আরো একটা ঘটনা ঘটে, তাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সেটা কোথায় হয় দেখো, সেটা অক্সিজোমের এই বেস পিসে হয়। আর এই ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় যে রিডক্স পোটেনশিয়াল তৈরি হয়, তার ভ্যালু যদি 7.6 কিলো ক্যালোরির থেকে বেশি হয়, তাহলে সেই স্টেপে এটিপি তৈরি হয়, যেটা এই অক্সিজোমের মাথায় হয়। তাহলে এগুলো আমাদের ভালো করে জানতে হবে এমসিকিউ কোয়েশ্চেনের জন্য। ধরো একটা কোয়েশ্চেন দেওয়া হলো ক্রেবস চক্র কোথায় হয়, তাহলে ক্রেবস চক্র হয় ম্যাট্রিক্সের মধ্যে। ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় হয়? বেস পিসে হয়। এটিপি সিনথেসিস কোথায় হয়? যেমন আমরা বলি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস। কেন বলি? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হয়। আমি যে তোমাকে পড়াচ্ছি, তার যে শক্তিটা ব্যয় হচ্ছে, সেটা আমার শ্বসনের মাধ্যমে বা রেসপিরেশনের মাধ্যমে উৎপন্ন এটিপি আমাকে সেই শক্তি দান করছে। আচ্ছা, আগের স্লাইডে আরেকটা জিনিস একটু দেখে নিই। মাইটোকন্ড্রিয়া প্রথম আবিষ্কার করেছিল কলিকার, তিনি নাম দিয়েছিলেন সার্কোজোম। বেন্ডা পরবর্তী সময় মাইটোকন্ড্রিয়ার নাম দেন। আচ্ছা, আমরা
মাইটোকন্ড্রিয়ার মতো আরো একটি অঙ্গাণুর কথা আসি, ক্লোরোপ্লাস্টিড। এখানে আমরা দেখতে পাচ্ছি এর ম্যাট্রিক্সে অনেকগুলো চাকতির মতো অংশ আছে। এই এক একটা চাকতির নাম হলো থাইলাকয়েড, এবং সেই থাইলাকয়েডস গুলো একত্রিত হয়ে তৈরি করেছে গ্রানাম, অনেকগুলোকে বলে গ্রানা। কিন্তু এই থাইলাকয়েডস এর মধ্যে আবার থাকে কোয়ান্টাজোম, যার মধ্যে 250 থেকে 300টা ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই আলোক সংশ্লেষের আলোক বিক্রিয়া সংঘটিত হয়। অপরদিকে দুটো এই যে দুটো আমরা গ্রানা দেখতে পাচ্ছি, সেই গ্রানা যুক্ত হয় কিসের মাধ্যমে? স্ট্রোমাল ল্যামেলির মাধ্যমে। স্ট্রোমাল ল্যামেলির মাধ্যমে, অর্থাৎ সালোক সংশ্লেষের লাইট রিয়াকশন হয় এখানে, আর সালোক সংশ্লেষের ডার্ক রিয়াকশন হয় স্ট্রোমার মধ্যে। সালোক সংশ্লেষের ডার্ক রিয়াকশন স্ট্রোমার মধ্যে কেন হয়? কারণ স্ট্রোমাতে ডিএনএ আছে, আরএনএ আছে, রাইবোজোম আছে, এবং অন্ধকার বিক্রিয়া যে বিভিন্ন এনজাইম, যেমন রুবিস্কো একটা এনজাইমের নাম সালোক সংশ্লেষে লাগে, সেটা এখানে উৎপন্ন হয়, এবং সেই কেলভিন সাইকেল এবং ব্ল্যাকম্যান রিয়াকশন এইখানে সংগঠিত হয়। হ্যাঁ, কিন্তু এখানেও মাইটোকন্ড্রিয়ার সঙ্গে এর আরেকটা মিল আছে। এই মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, অর্থাৎ জারণের সময় এটিপি তৈরি হয়, আর এখানে ফটো ফসফোরাইলেশন হয়। হ্যাঁ, তার আবার দুটো ভাগ আছে, সাইক্লিক, নন সাইক্লিক, সেটা ফটোসিনথেসিসের আলোচনার সময় আমরা আলোচনা করব। আচ্ছা, ক্লোরোপ্লাস্টিক ছাড়া আরো দুটো প্লাস্টিড আছে, ক্রোমোপ্লাস্টিড, যা সবুজ ছাড়া অন্যান্য রঙের জন্য দায়ী। আমি কয়েকটা রঙের কথা বলছি, যেমন ধরো টমেটো লাল কেন? লাইকোপিন। যেমন বিটা ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলুদ। তাহলে এই যে রঙগুলো, এই রঙগুলো অলা যে প্লাস্টিড তাকে বলে ক্রোমোপ্লাস্টিড। আর যদি লিউকোপ্লাস্টিড হয় তাহলে সেটা সাদা হবে। অ্যামাইলোপ্লাস্ট মানে যে লিউকোপ্লাস্টিড স্টার্চকে সঞ্চয় করে, যদি সে সঞ্চয় করে ফ্যাট বা অয়েল তাকে বলে ইলাইলোপ্লাস্ট, আর যদি সে সঞ্চয় করে প্রোটিন তাকে বলে অ্যালিনিউরোপ্লাস্ট। হ্যালো, হ্যালো, আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। আমরা এবার যে অঙ্গাণুগুলো দেখব, সেই অঙ্গাণুগুলোকে একসঙ্গে বলে জিইআরএল। জিইআরএল, এই কথাটা একটু খাতা লেখো। জি ফর গলগি বডি, ইআর ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এল ফর লাইসোজোম। তার প্রথমটা আসলে হবে ইআর। ইআর কে স্ট্রাকচারালি 3 রকম ভাগ করা যায়। প্রথমে দেখো কি আছে, সিস্টার্নি। এই সিস্টার্নিকে আমরা আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে পারি, কারণ এর গায়ে বা এর পৃষ্ঠে বা সারফেসে রাইবোজোম আছে। কিন্তু দেখো টিবিউলের মধ্যে কোনো রাইবোজোম নেই, এটাকে বলে তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই আরইআর এ যে প্রোটিন তৈরি হলো, আমরা জানি রাইবোজোমে প্রোটিন তৈরি, আমরা রাইবোজোম পরে দেখব। এবার আরইআর এ যে প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিনটা ভেসিকেল আকারে বেরিয়ে আসবে, এবং তাকে গ্রহণ করবে গলগি বডির আবার সিস্টার্নি। গলগি বডির সিস্টার্নির কে? গলগি বডির সিস্টার্নির সিস ফেস, যেটা কনভেক্স ফেস, আর তাকে ত্যাগ করবে ট্রান্সফেস। সেই জন্য গলগি বডির একটা কাজ হচ্ছে সিক্রেশন। গলগি বডির কাজ হলো সিক্রেশন। তাহলে সে কি সিক্রেট করলো? প্রোটিন। বা যদি টিবিউলে লিপিড তৈরি হয়, তাহলে গলগি বডিতে এলো এবং গলগি বডি বের করে দিল। কিন্তু আরো একটা গলগি বডির কাজ আছে, সেটা হচ্ছে গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশনটা কি? যখন প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট লাগবে বা লিপিডের সঙ্গে কার্বোহাইড্রেট লাগবে, তখন তাকে বলে গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশন মিন্স addition of protein with carbohydrate or addition of lipid with carbohydrate.
তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আমরা ইয়ার এর আরো অন্য কাজগুলো একটু পড়ে নিই, দেখে নিই, তারপরে আমরা আবার এই যে জিইআর এর সেই জায়গাটায় আসবো। আমি দুটো কাজ তোমাদের অলরেডি বলে দিয়েছি, একটা হলো প্রোটিন সিনথেসিস, একটা লিপিড সিনথেসিস। কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে ইয়ারে, ধরো আমি যে ঘরটায় বসে আছি সেটাকে যদি কোষ ভাবা হয়, তাহলে এই ঘরটা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি। সেরকম একটা কোষ, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্টস ইত্যাদি দিয়ে তৈরি। এখন সেগুলো কিন্তু ইয়ার থেকে হয়। সো ইয়ার মেক্স দ্য এন্ডোস্কেলিটন অফ সেল। ইয়ার মেক্স দ্য এন্ডোস্কেলিটন অফ সেল। এটা হলো সবচেয়ে প্রথম কাজ। ইয়ার ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট করে। আমি যখন এনিম্যাল ফিজিওলজি মাসেল পড়াবো তখন তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন মাসেলের যে ইয়ার, তাকে বলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্য দিয়ে ক্যালসিয়াম মাসেলের ভেতরে যায়। এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, একটা ইম্পর্টেন্ট কথা। হয়েছে কানেক্ট, মানে দেখা যাচ্ছে। আচ্ছা, বলছি যে আমি ওদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো না, কথা বলা যাবে না, লিখে দিতে হবে? না মানে না, বলছি ওই মানে জাস্ট ওরা লিখে দেবে, মানে এমনি এতে হবে না, মানে কথা শোনা যাবে না? ও মানে লিখে, মানে ওরা যদি আচ্ছা আচ্ছা, কি অন করবো? হ্যাঁ, কোথায়? ক্রমে? ও আবার কারেন্ট চলে এসছে। হ্যাঁ, ক্রম হ্যাঁ হ্যাঁ, এটা তো চলে এসছে। মাইকটা অফ করবো।
আচ্ছা, না সেটা তো এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে তোমাদের যেটা বলছিলাম এই কারেন্ট টকের আগে, আচ্ছা আরেকটা ফাংশন হচ্ছে ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন মানে হলো, ডিটক্সিফিকেশন মানে হলো ধরো আমরা বিভিন্ন বিষাক্ত পদার্থ গ্রহণ করি, টক্সিক সাবস্টেন্সকে নিই, সেই টক্সিক সাবস্টেন্সগুলো আমাদের এসিআর এর মধ্যে, বিশেষ করে লিভারের এসিআরে গিয়ে সেটা কম বিষাক্ত বস্তুতে পরিণত হয় এবং যাকে আমরা পরে মলমূত্রের মাধ্যমে বের করে দিই। তাহলে দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ এসিআর। আর এসিআর ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্গানিলি ফর মেটাবলিজম, গ্লাইকোজেনোলাইসিস বা কোনো এতে এরা সাহায্য করে, স্টেরয়েডের তৈরিতে এরা সাহায্য করে, এসিআর সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে এই এগুলোই আছে। আচ্ছা গলগি বডির দেখো দুটো সারফেস দেখতে পাচ্ছ, একটা সিস ফেজ একটা ট্রান্স ফেজ। সিস ফেজ কোনো জিনিসকে গ্রহণ করবে, ট্রান্স ফেজ বের করে দেবে। আচ্ছা গলগি বডি এই যে মডিফাইজ প্রোটিন অ্যান্ড লিপিড, এইটাকেই গ্লাইকোসাইলেশন বলে। প্যাকেজ কোনো জিনিসকে নিল, এবার সেটাকে ভেসিকেল দিয়ে আবার বের করে দিল, প্যাকেজ প্রোডাকশন। আচ্ছা আচ্ছা এইবার আমরা লাইসোজোমের এই জায়গাটা দেখি, তাহলে এই জিআরএলটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা আরইআর দেখা আছে, সেখান থেকে একটা ভেসিকেল বেরিয়েছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই গলগি বডি অ্যান্ড রিলিজ বাই ট্রান্সফেজ টু ফর্ম প্রাইমারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম। আচ্ছা আমি এখানে যে ছবিটা দিয়েছে সেই কাজটাই চলে যাই, তার আগে একটা বলে রাখি, লাইসোজোম তিন রকম হয়, প্রাইমারি, সেকেন্ডারি আর রেসিডুয়াল বডি। এই ছবিটাতে যা আছে সেটা একটু আমি এক্সপ্লেন করে দিই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ দুটোই কোষের মধ্যে হচ্ছে। দেখো হেয়ার এই সার্টিন, ধরো এই কোষটা একটা, ধরো চিন্তা করো এটা একটা ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা। তাহলে একটা পার্টিকেলসকে সে ফ্যাগোসাইটোসিস করে গ্রহণ করলো, এবার সেটা কেটে ভেতরে ঢুকে গেল। নাও ইট রিয়াক্টস উইথ দ্য প্রাইমারি লাইসোজোম টু ফর্ম দ্য সেকেন্ডারি লাইসোজোম where digestion takes place. In undigested product containing vesicle is called residual body. This is called heterophagosome. তাহলে কি হলো, একটা জিনিস কোষের ভেতরে ঢুকলো, সেটা কেটে ভেতরে গেল, and now it joins with primary lysosome to form the secondary lysosome where digestion takes place. অপরদিকে এই ছবিটায় দেখো একটা অর্গানেলি, সেই অর্গানেলিটা মেমব্রেন বাউন্ড হয়েছে প্রথমে, সেই মেমব্রেন বাউন্ড অর্গানেলিটার নাম হচ্ছে অটোফ্যাগোজোম। নাও ইট জয়েন্টস উইথ প্রাইমারি লাইসোজোম টু ফর্ম সেকেন্ডারি লাইসোজোম হোয়ার ডাইজেশন টেকস প্লেস। ঠিক আছে, তাহলে দুটো কাজ হলো, একটা হলো হেট্রোফ্যাগি, একটা অটোফ্যাগি, বোথ টেকস প্লেস উইদিন দ্য সেল। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্ট্রাসেলুলার ডাইজেশন। কিন্তু এই ছবিটাতে তোমাদের আমি আরেকটা জিনিস বোঝাতে চাইছি। দেখো এখানে ইয়ার থেকে ভেসিকেল বেরিয়েছিল, গ্রহণ করেছিল গলগি বডির সিস স্পেস, ট্রান্স স্পেস বের করে দিয়েছিল, and that is the primary lysosome. So primary lysosome contains lots of enzyme and that joins with heterophagosome or autophagosome to form secondary lysosome where digestion takes place. Next slide. Next slide আমরা দেখতে পাচ্ছি, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে লাইসোজোম কখনো কখনো তার এনজাইমকে কোষপর্দা দিয়ে বাইরে ক্ষরণ করে। লাইসোজোম কখনো কখনো তার কোষপর্দার বাইরে সেটাকে ক্ষরণ করে, তাকে এক্সট্রাসেলুলার ডাইজেশন বলে। যেমন ধরো আমাদের বোনের মধ্যে একটা সেল থাকে, তার নাম অস্টিওক্লাস্ট, দ্যাট কন্টেন্স লটস অফ লাইসোজাইম। That lysosomal enzyme can break the calcium or magnesium salts in the matrix of bone and return back the salt to the blood. বা থাইরক্সিন আমি যখন পড়াবো তোমাদের, অ্যাকচুয়ালি T3 T4 T1 T2 থেকে তৈরি হয়। এই হরমোনগুলো পেপটাইড বন্ডে লেগে থাকে। আসলে টাইরোসিনের সঙ্গে আয়োডিন লেগে, তিনটে আয়োডিন যদি লাগে তার নাম T3, চারটে লাগলে T4। এবার একটা T3, একটা T2, একটা T4 সবাই পেপটাইড বন্ড দিয়ে জয়েন্ট। লাইসোজোমাল এনজাইম যদি পেপটাইড বন্ডটা না ভাঙে তাহলে কিন্তু ওই জিনিসগুলো অর্থাৎ ওই T3 T4 হরমোনটা বেরোবে না। সো দিস ইজ অলসো ভেরি গুড এক্সাম্পল অফ এক্সট্রাসেলুলার ডাইজেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের এখানে জুলজি সিলেবাসে আল্ট্রা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম বললো। আরেকটা জিনিস আমাদের বাকি রইল, সেটা এবার আমরা দেখব।
আচ্ছা, আর আমি একটু বটানি সিলেবাসটাও দেখে নিই। বটানি সিলেবাসে এখানে দেখো ওরম ভাবে বলিনি, তার ফলে সবই পড়তে হবে বটানি সিলেবাসে অনুসারে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা এখানে ভ্যাকিউল দেখতে পাচ্ছি, এটা একটা প্ল্যান্ট সেলের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ প্ল্যান্ট সেল স্মল ভ্যাকিউলস or sap vacuoles togetherly form a central vacuole which is present in the whereas নিউক্লিয়াস, এই যে বেগুনি রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ নিউক্লিয়াস, আর বিভিন্ন অর্গানলি দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, দে গোজ টু দ্য পেরিফেরি, সেটা কোষের বাইরের দিকে চলে গেছে। দিস ইজ কল প্রাইমোরডিয়াল ইউট্রিকেল, whereas the membrane of this vacuole is called tonoplast and the substances which are present within it is called tonoplasm. এই টোনোপ্লাজমের মধ্যে থাকে বিভিন্ন সেল স্যাপ, কোষ রস। এই অনুসারে ভ্যাকিউলকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি? সেগুলো হচ্ছে ফুড ভ্যাকিউল, খাদ্য স্টোর করতে পারে, স্টার্চ, গ্লাইকোজেন বা ধরো ফ্যাট স্টোর করলো। এক্সক্রিট, আমরা জানি যে উদ্ভিদ তার রেশন পদার্থ সঞ্চয় করে রাখে, যেমন কোষ প্রাচীর বা সেল ওয়ালে সঞ্চয় করে, সেরকম ভ্যাকিউলও স্টোর করে, দ্যাট ইজ কল্ড এক্সক্রিটারি ভ্যাকিউল। আর যদি সে জলজ উদ্ভিদ হয় তাহলে সে বায়ু সঞ্চয় করে, তাহলে সেটা হচ্ছে এয়ার ভ্যাকিউল। আচ্ছা, এবার আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট অর্গানেলিতে যাই, সেটা হচ্ছে রাইবোজোম। তোমরা জানো যে রাইবোজোমের এইখানে যে সায়েন্টিস্টের ছবি রয়েছে থিওডাস বেদবাগ, তার থেকে এস কথাটা এসছে, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কথাটা। আমরা এখানে দেখতে পাচ্ছি রাইবোজোমের দুটো ইউনিট, স্মল এবং লার্জ, এবং এই স্মল এবং লার্জ প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের। এবার দেখো স্মল আর লার্জ সঙ্গে একটা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ যেটা ডিএনএ থেকে তৈরি হয়েছে সেটা যুক্ত হলো, এবং অনেকগুলো রাইবোজোম এখানে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য পলিরাইবোজোম। অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কোড অফ এমআরএনএ, টিআরএনএ ক্যারিজ amino acid and then these amino acids join to form a polypeptide chain. Due to that, ribosome is called the factory of protein. তাহলে এই mRNA কোথা থেকে এলো? mRNA comes from nucleus if it is eukaryotic cell, and it is prokaryotic cell that is present in the cytoplasm that comes into ribosome, and according to that information tRNA carries amino acid. আমি তোমাদের পরে বায়োকেমিস্ট্রিতে এই স্ট্রাকচারগুলো দেখাবো। আচ্ছা, অ্যান্ড এবার আমরা পরের স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব মন দিয়ে দেখো। দেখো এখানে প্রোক্যারিওট এবং ইউক্যারিওট দুরকম জিনিসে দেখানো হয়েছে। দেখো স্মলার সাব ইউনিটটার মধ্যে কি আছে? স্মলার সাব ইউনিটের মধ্যে আছে 16S rRNA, রাইবোজোমাল আরএনএ, 21টা প্রোটিন। আর বিগার সাব ইউনিট অর্থাৎ 50S এর মধ্যে কি থাকে? 23S rRNA, 5S rRNA এবং 31টা প্রোটিন। তাহলে এই দুজন মিলে হয়ে গেল এই 60S, এই 50S আর 30S মিলে 70S। অপরদিকে ইউক্যারিওটের ক্ষেত্রে স্মলার সাব ইউনিট বা 40S এ কে থাকে? 18S এবং 33টা প্রোটিন। বিগার সাব ইউনিট বা 60S এ কে থাকে? 5S, 5.8S এবং 28S এবং 50টা প্রোটিন। এবং পরে এরা একত্রিত হয়ে তৈরি করছে কি না 80S। তাহলে এই rRNA গুলো একটু মনে রাখবে। এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে এই যে 5.8S, 18S and 20S that comes from 45S, and 45S is synthesized by nucleolus. So the function of the nucleolus to synthesize the rRNA. Nucleolus rRNA তৈরি করে। এখানে একটা রাইবোফোরিনের কথা বলা আছে। You know the ribosome is present in the wall of the ER. Riboforin helps in it. আর এই যে এমআরএনএ ছবিটা আমরা আগের ছবিতে দেখেছিলাম, দেখো এখানে আমরা দেখাচ্ছি ডিএনএ থেকে এমআরএনএ হয়ে সেটা কি করে আসছে এখানে। এইটা যে অর্গানলি নিয়ে আসে তার নাম ইনফোরোজোম। Then what is the function of inforosome? It carries mRNA from nucleus to ribosome. আচ্ছা, তাহলে এই হলো। আর আমরা এবার নিউক্লিয়াসে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার পর্দা দুটো আছে, আউটার এবং ইনার, এবং তার মধ্যে মধ্যে নিউক্লিয়ার পোর আছে। নিউক্লিও আমরা, আচ্ছা আমি পরের ছবিটা দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এই নিউক্লিয়ার রেটিকুলামই ক্রোমোজোম হয়ে যায়। আর নিউক্লিওলাসের কথা তোমাদের বলছিলাম, আমি পরের স্লাইডে তোমাদের নিউক্লিওলাসের ছবি দেখাচ্ছি। দেখো নিউক্লিওলাসে পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন এবং ইন্ট্রানিউক্লিয়ার ক্রোমাটিন থাকে, এটা খুব ভালো করে মনে রাখবে। এর মধ্যেই থাকে রাইবোজোমাল ডিএনএ যা আরআরএনএ তৈরি করে। এছাড়া এর গ্র্যানিউলার পার্ট আছে, এর ফাইব্রিলার পার্ট আছে এবং অ্যামোরফাস পার্ট আছে। সেই অ্যামোরফাস পার্টটার নাম পার্টস অ্যামোরফা। তাহলে নিউক্লিওলাসের কাজটা মনে রাখবে। নিউক্লিওলাস synthesizes
45S rRNA, which later on splits to form 5.8S, 18S and 28S. আচ্ছা, তাহলে এই হলো নিউক্লিয়াসের কথা। আচ্ছা, আমরা একটা অঙ্গাণু আগে দেখিনি, সেটা একটু দেখে নিই। সেটা হলো এটা আমরা একটু দেখে নিই, সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের মাঝখানের অংশটাকে বলা হয় কি? সেন্ট্রোজোমের মাঝখানের অংশটাকে বলা হয় কাইনোপ্লাজম। আর বাইরের দিকের অংশটাকে কি বলা হয়? বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। বাইরের দিকে দেখো কতগুলো রে রয়েছে, তার নাম অ্যাস্টার রে। আর মাঝখানে দুটো সেন্ট্রিওলকে একসঙ্গে বলে ডিপ্লোজোম। Each centriole is made up of 9 microtubule. Each microtubule consists of A, B, C, 3 subtubule. দেখতে পাচ্ছ 3টে সাবটিউবুল, এবং একটা মাইক্রোটিউবুলে A পরেরটা C এর সঙ্গে জয়েন থাকে। And inner side looks like a cartwheel. Then what is the function of centriole? Centriole in animal cell, it helps in cell division. Centriole helps to form cellula and flagella. Centriole helps to produce tail of the sperm. These are the functions of centriole. আচ্ছা, আর এতক্ষণ আমরা অঙ্গাণুর কথা বললাম। এই অঙ্গাণু ছাড়া কোষের মধ্যে যে সকল রাসায়নিক বস্তু থাকে তাদের কি বলে? আর্গাস্টিক সাবস্টেন্স। তাদের বলে আর্গাস্টিক সাবস্টেন্স। আচ্ছা, তার আগে আমরা একটু মাইক্রোটিবিউল। আচ্ছা, কোষের যে সাইটোস্কেলটন সেটা দুটো জিনিস দিয়ে তৈরি, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাদের আলাদা আলাদা ছবি এখানে তোমরা পেয়ে যাবে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ডিসমিন এবং ভিমেটিন দিয়ে তৈরি। মাইক্রোটিবিউল দেখো কি দিয়ে তৈরি, এখানে লেখা রয়েছে লং হলো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। মাইক্রোটিবিউলের মধ্যে আলফা টিবিউল এবং বিটা টিবিউল থাকে। আচ্ছা, আর মাইক্রোফিলামেন্ট কি দিয়ে তৈরি, এটা আমরা যখন বেশি পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দুটো চেন আছে, তার নাম এফ অ্যাক্টিন চেন, তার এক একটা গোলকে বলে জি অ্যাক্টিন। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে তৈরি মাইক্রোফিলামেন্ট। আমরা পরে ফিল্টার ফিডিং করবো। তাহলে এই মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট অনেক কিছু করতে সাহায্য করে। যেমন ধরো মাইক্রোটিবিউল হেল্পস টু ফর্ম দ্য অ্যাস্টার রে, হেল্পস টু ফর্ম দ্য স্পিন্ডল। সেরকম ফিল্টার ফিডিং এ মাইক্রোটিবিউল হেল্প করে। কোষের ভেতরে যে সাইটোসিস হয় তাতে এই মাইক্রোটিবিউল হেল্প করে। আচ্ছা, এখানে দেখো মাইক্রোটিবিউলস এর মধ্যে আলফা টিবিউল এবং বিটা টিবিউলিনের ছবি রয়েছে। আচ্ছা, এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে, দেখে নেবে। এটা আমি তোমাদের এই স্লাইডটা পাঠিয়ে দেবো পরে। দেখো মাইক্রোফিলামেন্টের মধ্যে অ্যাক্টিন ফিলামেন্ট আছে, মাইক্রোটিবিউলস এর মধ্যে আলফা বিটা টিবিউলিন স্পাইরালি থাকে। আচ্ছা, এখানে সিলিয়া ফ্ল্যাজেলার গঠন রয়েছে। আমরা একটু আগে দেখেছিলাম সেন্ট্রিওলে বাইরের দিকে শুধু পেরিফেরিতে 9টা মাইক্রোটিবিউল ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে 9টা আছে এবং তাতে দুটো করে সাবটিবিউল আছে। সেন্ট্রিওলে কিন্তু 3টে করে সাবটিবিউল ছিল, এবিসি ছিল, আর মাঝে আবার দেখো দুটো আছে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে বলে 9+2। এটা কোথায় থাকে? একটা সিলিয়ার আবার 3টে অংশ থাকে। এই স্ট্রাকচারটা থাকে অ্যাক্সোনিমে। আর যেখানে শুধু 9টা থাকে সেটা থাকে বেসাল বডিতে। অর্থাৎ সিলিয়া ফ্ল্যাজেলার মধ্যে থাকে অ্যাক্সোনিম, যেখানে 9+2 অ্যারেঞ্জমেন্ট থাকে। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। 9+0 থাকে সেন্ট্রাল বডিতে বা বেসাল বডিতে। আর যেটা আমরা সিলিয়া বা ফ্ল্যাজেলা হিসেবে দেখি সেইটা হলো রুটলেট। আচ্ছা, আমরা পরের স্লাইডে দেখি। দেখো এখানে সিলিয়া ফ্ল্যাজেলার একটা পার্থক্য দেওয়া আছে। সিলিয়া ফ্ল্যাজেলা সাধারণত একটা বা দুটো থাকে, সিলিয়া অনেক বেশি থাকে। হ্যাঁ, সিলিয়ার সাইজ দেখো ছোট, ফ্ল্যাজেলার সাইজ বড়। সিলিয়ায় দেখো কত বেশি আছে, কিন্তু দুটোই লোকোমোশন হেল্প করে। আর সবশেষে আমরা করব যে আর্গাস্টিক সাবস্টেন্স। আর্গাস্টিক সাবস্টেন্স সেল ইনক্লুশন। হ্যাঁ, আচ্ছা, এর যদি সেটা এনিমেলে হয় তখন তার নাম মেটাপ্লাস্টিক বডি। এই আর্গাস্টিক সাবস্টেন্সকে আবার ফুড হিসেবে ধরা যেতে পারে, এসকিটারি সাবস্টেন্স হিসেবে ধরা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় সিক্রেটারি মেটেরিয়াল, যেমন ধরো মকরন্দ, হ্যাঁ, নেকটার, দিস ইজ এ সিক্রেটারি মেটেরিয়াল, যার থেকে হানি তৈরি হয়। তাহলে এই মোটামুটি আমাদের কোষের আলোচনা আমাদের এখানে শেষ হলো। আমরা এরপরে কোষ সেল সাইকেল দেখব, কিন্তু তার আগে আমি একটু তোমাদের কাছ থেকে একটু জানতে চাইছি তোমাদের কোনো কোয়েশ্চিন আছে কিনা। এই সেল যেটা পড়লাম তার উপরে কোনো কোয়েশ্চিন তোমাদের আছে কিনা সেটা একটু জানতে চাইছি। তারপরে আমি পরের আইটেমে যাব। তোমরা যেটুকুনি বললাম সেটা কি
তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, 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 তোমাদের এইটুকুনি পড়ার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি নেক্সট আইটেমের মধ্যে চলে যাই। তোমরা লিখে আমায় জানাতে পারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেলের উপর। তাহলে কি আমি নেক্সট আইটেমে যাব? আমি সেলটা পরে আমি সেল পরের যে স্লাইডগুলো আছে সেইগুলো দেখাবো, কিন্তু আমার যে বটানি বা জুলজি তোমাদের যে সেল ছিল সেই জায়গাটা আলোচনা হয়ে গেল। তার উপর যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে আমাকে করতে পারো। আমি তাহলে নেক্সট আইটেমে চলে যাচ্ছি। আচ্ছা, দেখো এখানে সেল সাইকেল সম্বন্ধে বলা আছে। আমরা জানি যে সেল সাইকেলের তিনটে এই দেখো পর্যায় আছে। G1, দেখো 6 থেকে 12 ঘন্টা লাগছে। যখন একটা ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ, একটা কথা মনে রাখবে, একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকে, এটাকে বলে 2n। আসলে হ্যাপ্লয়েড সেলে ক্রোমোজোমের অ্যামাউন্টকে বলে n, একে সি ভ্যালু বলা হয়। তাহলে এখানে দুটো 2n আছে, কিন্তু এস ফেজে যেহেতু ডিএনএটা সংশ্লেষ হয়ে যাচ্ছে সেই জন্য দেখো 4n হয়ে গেছে। আর তাহলে এস ফেজে কি হয়? এস ফেজে তৈরি হয় ডিএনএ, এস ফেজে হিস্টোন তৈরি হয়, এস ফেজের পরে G2-তে এমআরএনএ এবং প্রোটিন তৈরি হয়। হ্যাঁ, আর G1-এ এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের এনজাইমগুলো তৈরি হয়। হ্যাঁ, এনজাইমগুলো তৈরি হয়। এরপরে কোষ যখন ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরি করে ফেলেছে, তখন সেই কোষটা মানে এদের অ্যামাউন্টটা ডাবল হয়ে গেছে, তখন সে কোষ বিভাজনে যাবে, মাইটোসিস বা মিওসিসের মধ্যে যাবে। এখন একটা প্রশ্ন হলো, কখন G1 থেকে এসে যাবে? এখানে কতগুলো চেক পয়েন্ট ব্যাপার আছে। G1 থেকে এসে যাবে, G1 চেক পয়েন্ট, যখন G1-এ যে ঘটনা ঘটার কথা, ইভেন ওই যে কোষ অঙ্গাণুগুলো আমরা পড়লাম সেগুলো এখানে সংশ্লেষ হয়, সেটা যদি সম্পূর্ণ হয় তবেই একটা কোষ কিন্তু G1 থেকে এসে যেতে পারে। হ্যাঁ, আর এসে যদি ডিএনএ সংশ্লেষ হয়ে যায়, অনেক সময় কোষের অনেক ইনজিউরি হয়। এই কোষের ইনজিউরি বেশি হলেই ক্যান্সার হয়, এটা মনে রাখবে। একটা ক্যান্সারের মূল কারণ কিন্তু ইনজিউরি। এবার এস ফেজে ডিএনএ অনেক রকম হতে পারে, কোনো মিউটাজেনের প্রভাবে আসতে পারে, ইউভির প্রভাবে আসতে পারে। তাহলে এস কিন্তু G2-তে যাবে না, এস কিন্তু G2-তে যাবে না। হ্যাঁ, আর যদি সেটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে এস সাইক্লিন দিয়ে সে G2-তে প্রবেশ করবে। অর্থাৎ G1 সাইক্লিন এবং সিডিকে বলে একটা এনজাইম কোষকে G1 থেকে এসে নিয়ে যাবে এবং এস থেকে G2-তে নিয়ে যাবে যদি ডিএনএ সংশ্লেষ হয়। G2-তে যদি এমআরএনএ প্রোটিন সংশ্লেষ হয়ে যায় তবেই কিন্তু কোষ মাইটোসিসে বা মিওসিসে যাবে। এখানে একটা কথা বলি, কোষের যদি নিউক্লিয়াসের আয়তন সাইটোপ্লাজমের আয়তন থেকে বেশি হয় তবে কোষ মিওসিসে যায়, আর যদি উল্টোটা হয়, সাইটোপ্লাজমের আয়তন নিউক্লিয়াস থেকে বেশি হয়, তাহলে কোষ যাবে মাইটোসিসে। তাহলে এই হলো সেল সাইকেল এবং তার চেক পয়েন্ট। এখানে দেখো 3 নম্বরে সেল সাইকেলের কথা বলা আছে। আর ক্রোমোজোমের স্ট্রাকচার আমরা আলাদাভাবে আলোচনা করব। ক্রোমোজোমের স্ট্রাকচার হচ্ছে, ক্রোমোজোমের মধ্যে লঙ্গিটিউডিনালি স্প্লিট করে কি থাকে? ক্রোমাটিড থাকে। একটা ক্রোমোজোমের প্রান্তভাগকে কি বলে? টেলোমিয়ার। ক্রোমোজোমের দুটো কনস্ট্রিকশন থাকে, প্রাইমারি কনস্ট্রিকশন এন্ড সেকেন্ডারি কনস্ট্রিকশন। এই প্রাইমারি কনস্ট্রিকশন আর সেকেন্ডারি কনস্ট্রিকশনে থাকে হচ্ছে হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিনটা কি? হেটারোক্রোমাটিন হচ্ছে ডেন্স ক্রোমাটিন বডি। এখানে ডিএনএ রেপ্লিকেশন অনেক ধীরে ধীরে হয়, এখানে ক্রসিং ওভার হয় না। আর
এই প্রাইমারি আর সেকেন্ডারি কনস্ট্রাকশন বাদে ক্রোমোজোমের যে অংশ সেটাই কিন্তু অ্যাক্টিভ জিন থাকে এবং সেটা অনেক দ্রুত হয়, তাকে বলে ইউক্রোমাটিন। তাহলে এই হেটেরোক্রোমাটিন ইউক্রোমাটিনও ক্রোমোজোমের এটাই জানতে হবে। আমি ক্রোমোজোমের স্ট্রাকচার তোমাদের এখানে দেখাচ্ছি না, আমি একটু ক্রোমোজোমের এতে চলে যাচ্ছি। ক্রোমোজোমের যে কেমিক্যাল স্ট্রাকচার সেটা আজকে আমি একটু আলোচনা করছি। ক্রোমোজোমের যে কেমিক্যাল স্ট্রাকচার সেটা যাচ্ছি আমাদের এইগুলো আমি তোমাদের আজকে বলছি না, আমি অন্য একটা স্লাইডে চলে যাচ্ছি। ডিএনএ বা ইঞ্জাইনটা বলা যেতে পারে আজকে। আচ্ছা, আমি এইখান থেকে শুরু করছি, এই 37 না এটা না, এই 38 নম্বর স্লাইড। আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, হিস্টোন প্রোটিন থাকে, এবং ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ধাতব আয়ন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, এগুলো থাকে। এবার এই ক্রোমোজোমের যে রাসায়নিক গঠন তার মধ্যে অবশ্যই জানতে হবে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন বেস থাকে। দেখো সেই নাইট্রোজেন বেস দুরকম হয়, অ্যাডিনিন এবং গুয়ানিন, যেটা এই দুটোকে বলে পিউরিন, এটাকে বলে পিউরিন, এই নাইট্রোজেন বেসটাকে বলে পিউরিন। অপরদিকে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখি দুটো রিং আছে। মনে রাখতে হবে অড পজিশন গুলোতে নাইট্রোজেন থাকে। তাহলে এই পিউরিনের মধ্যে অড পজিশন কোনটা কোনটা হলো? কিন্তু এক্সেপ্ট 5, 1, 3, 7, 9 দেখো নাইট্রোজেন আছে, 2, 4, 5, 6, 8 আছে হচ্ছে কার্বন। অপরদিকে নিচের যে ছবি দেখতে পাচ্ছি পিরিমিডিন, সেখানে 1 আর 3 আছে নাইট্রোজেন, বাকি যেখানে 2, 4, 5, 6 সেখানে আছে কার্বন। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ এর মধ্যে যে সুগার থাকে আর আরএনএ এর মধ্যে যে সুগার থাকে তার পার্থক্য। আমরা একটা ছোট্ট পার্থক্য দেখতে পাচ্ছি। 2 নম্বর পজিশনে ডিঅক্সিরাইবোজ সুগারে একটা অক্সিজেন কম আছে, এই জন্য ডি মানে আউট, তাহলে এই জন্য এটার নাম ডিঅক্সিরাইবোজ সুগার। পরের স্লাইডে আমরা দেখতে পাবো এই নাইট্রোজেন বেস দেখো, এই যে এটা হলো পিউরিন, তার N9 এর সঙ্গে সুগারের C1 যুক্ত থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, এই বন্ডটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে N9 জয়েন্টস উইথ C1, এটাই যদি পিরিমিডিন হয় তাহলে হবে N1 উইথ C1। আচ্ছা, তাহলে এই নিউক্লিয়াস আর তার সঙ্গে দেখো 5 নম্বরের সুগারের 5 নম্বরে ফসফেট আছে, তাহলে হয়ে গেল নিউক্লিওটাইড। আমি যদি ফসফেটটাকে বাদ দিই তাহলে নাইট্রোজেন বেস প্লাস সুগার নিউক্লিওসাইড, তার সঙ্গে ফসফেট হলো নিউক্লিওটাইড। আমরা এখানে একটা ডিএনএ অনেকগুলো দেখতে পাচ্ছি। এখানটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, ফসফোডায়াস্টার বন্ড। এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ হতে পারে, যে ওপরের সুগারের 3 নম্বরের সঙ্গে নিচের সুগারের 5 নম্বরের ফসফেটটার বন্ড রয়েছে। তাহলে ওপরের সুগারে কে আছে? ওইচ, নিচের সুগারে 5 নম্বরে কে আছে? ফসফেট। তার মধ্যে যে বন্ড হয় তার নাম ফসফোডায়াস্টার বন্ড। আরেকটা জিনিস বলি, একটা ডিএনএ স্ট্র্যান্ডকে বলে অ্যান্টি প্যারালাল। একটা ডিএনএ যদি 5 প্রাইম দিয়ে শুরু হয়, এই 5 প্রাইম কথাটার মানে কি? অর্থাৎ যেখানে প্রথম সুগারে ফসফেটটা যদি বাইরের দিকে থাকে, কারণ আমরা জানি 5 নম্বরে ফসফেট থাকে, তাহলে সেটা বাইরের দিকে থাকছে। আর লাস্ট সুগারটার 3 নম্বরের ওইচটা যদি বাইরে থাকে তাকে বলে 3 প্রাইম। তাহলে 5 প্রাইম কথাটার মানে কি হলো? যেখানে ফসফেটটা বাইরে থাকে। আর 3 প্রাইম মানে হলো যেখানে 3 নম্বর সুগারের 3 নম্বর ওইচটা বাইরের দিকে থাকছে। তাহলে অপর স্ট্যান্ডটা কিন্তু উল্টো হবে। অপর স্ট্যান্ডটার প্রথম সুগারের 3 নম্বর ওইচটা মানে প্রথম ওপরের দিকে যে সুগার, তার 3 নম্বরের ওইচটা বাইরের দিকে হবে, আর লাস্টের সুগারটার 5 নম্বরে ফসফেটটা বাইরের দিকে হবে। আচ্ছা, তাহলে এই স্লাইডটা হয়ে গেল।
আচ্ছা, এবার আমরা চারগাপস রুলে কি বলছে, বলছে যে অ্যাডিনিন প্লাস থাইমিন ইজ ইকুয়াল টু সি প্লাস জি, অর্থাৎ পিউরিন আর পিরিমিনের পোর্শন সমান থাকবে। একটা ডিএনএ কে দেখতে সিঁড়ির মতো, তার সিঁড়িতে কে থাকে, অ্যাডিনিন বেস থাকে। অ্যাডিনিন থাইমিনের সঙ্গে কটা হাইড্রোজেন বন্ধে যুক্ত থাকবে? দুটো। আর সাইটোসিন গুয়ানিনের সঙ্গে কটা হাইড্রোজেন বন্ধে যুক্ত থাকবে? তিনটে। তাহলে এইভাবে এটা হবে। আর সুগারের ব্যাপারটা তোমাদের আগেই ছবিতে দেখিয়ে দিয়েছি, ফসফোডাইএস্টার বোন আবার দেখো ছবিতে রয়েছে। আচ্ছা, আর এবার আমরা ডিএনএর কিছু প্রপার্টিতে আসি। ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, আমরা পড়ায় আলোচনা করব। ডিএনএ রেপ্লিকেশন করে, ডিএনএ মিউটেশন হয়, ডিএনএ স্টেবিলিটি আছে। হ্যাঁ, এর পরের স্লাইডটা লক্ষ্য করো, দেখো এর কতগুলো প্রপার্টি বলা আছে। তোমাদের প্রপার্টিজ অফ ডিএনএ পড়তে বলেছে। দেখো ডিএনএ বেস আর 280 ন্যানোমিটার, 260 ন্যানোমিটার আলো শোষণ করতে পারে। হ্যাঁ, ডিএনএ ডেন্সিটি, ডিএনএ ক্যান বি মেজার্ড বাই সিজিয়াম ক্লোরাইড ডেন্সিটি। যদি একটা ডিএনএ এর মধ্যে জিসি বেশি থাকে তাহলে তার ডেন্সিটি বেশি হবে। ডিএনএ কে ডিনেচার করা যায়, অর্থাৎ ডিএনএ হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে। ডিএনএ এর হাইড্রোজেন বন্ড কি বলে ভাঙতে পারে? ডিএনএ এর হাইড্রোজেন বন্ড ভাঙতে পারে যদি আমি তাপমাত্রা বাড়াই, তাহলে ভাঙতে পারে। আচ্ছা, যে তাপমাত্রায় এই যে ডিএনএ কে ভাঙা যায় তাকে বলে টিএম, মেল্টিং পয়েন্ট অফ ডিএনএ। তাহলে কি লেখা আছে? ডিএনএ মলিকিউল, দেখো এখানে DNA molecule is the temperature in which half of the DNA molecule are denature. TM is estimated যেখানে GC কন্টেন্ট বেশি হবে, যেহেতু GC তিনটে হাইড্রোজেন বন্ধে যুক্ত, টেক্স মোর এনার্জি, বেশি টেম্পারেচার লাগবে GC থাকে। এছাড়া ডিএনএ কে কিছু হাইড্রোফোবিক সলভেন্ট দিয়ে ভাঙা যায়। পিএইচ যদি 1 হয় তাহলে ডিএনএ এই ফসফোডাইএস্টার বন্ড ভেঙে যায়। অ্যালকালি যদি বেশি হয়, পিএইচ 11.3 হয়, তাহলেও ডিএনএ ডিনেচার হয়। অর্থাৎ এখানে আমরা দেখলাম ডিএনএ আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে, টেম্পারেচারকে ডিনেচার করা যায়, আবার ডিনেচারের পর ডিনেচারেশনও ডিএনএ হয়। এবার আমরা আসি আরএনএ এর কথা। দেখো এখানে আমরা এমআরএনএ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এমআরএনএ এর যে 5 প্রাইম প্রান্ত সেখানে থাকে ক্যাপ অঞ্চল, আর 3 প্রাইম পঞ্চে থাকবে পলিএটেল। নিচের ছবিটা দেখো, পলিএটেল, আর এখানে দেখো ক্যাপিং আছে, মিথাইল গ্রুপ থাকে। আর ইনিশিয়েশন কোডন থাকবে, সেন্স কোডন থাকবে, আর টার্মিনাল কোডন দিয়ে সেটা শেষ হবে। আমরা পরের ছবিতে আসি। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি টিআরএনএ স্ট্রাকচার। সেখানে এটা কিন্তু আসলে একটা সিঙ্গেল স্ট্যান্ড, আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্যান্ড হয়। তার দেখো আমরা এই দেখো এই পাশের ছবিটা দেখো, এমআরএনএ এর মধ্যে যে জেনেটিক কোড আছে তার নাম কোডন। তাহলে টিআরএনএ এর সঙ্গে যেমন ধরো এখানে আছে এ, তাহলে টিআরএনএ তে কি থাকবে? কারণ আরএনএ তে তো এ থাকে না, থাইমিন থাকে না, তার যে ইউরাসিল থাকে, তাহলে ইউরাসিল আছে। কিন্তু টিআরএনএ কি ক্যারি করে এনেছে? লাইসিন। তাহলে একটা আর্ম হলো অ্যান্টিকোডাম, একটা হলো অ্যামাইনাসিডাম, তাছাড়া দেখো দুটো আর্ম আছে, ডিএইচইউ আর্ম। ডিএইচইউ মানে কি? ডাইহাইড্রো ইউরাসিল। আর টি সাইসি, সাই মানে কি? সিউডো ইউরেডিন। এই টি সাইসি আর্ম দ্বারা একটা টিআরএনএ রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়। কারণ দেখো এখানে তো রাইবোজোম এ আগে টিআরএনএ যুক্ত হয়েছে। আর ডিএইচইউ আর্মে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস বলে একটা এনজাইম আছে, আমরা ট্রান্সলেশন করব যখন তখন আলোচনা করব। তাহলে এটা একটা এমসিকিউ হতে পারে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ টিসি আর্ম? তাহলে টিসি আর্ম হেল্পস টু জয়েন টিআরএনএ ইন রাইবোজোম। আর ডিএইচইউ আর্মের কাজ হলো অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস এখানে যুক্ত হতে সাহায্য করে। আচ্ছা, পরের স্লাইডে আমরা যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এমআরএনএ দেখতে পাচ্ছি, ক্যাপেন রয়েছে, পলিএটেল রয়েছে, কোডিং রিজিয়ন, নন কোডিং, আর আছে আরআরএনএ। আরআরএনএ আমরা আগেই দেখেছি। তাহলে কত রকম আরএনএ হয়? এমআরএনএ, টিআরএনএ, আরএনএ। কিন্তু সবচেয়ে বেশি কোনটা থাকে? ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, আরআরএনএ। সবচেয়ে কম কোনটা থাকে? এমআরএনএ। সবচেয়ে কম থাকে এমআরএনএ। এবার আসি, দেখো আমরা যে ডিএনএ দেখি সেটা সাধারণত বিডিএনএ, এবং সেটা রাইট হ্যান্ডে স্ট্যান্ডার্ড হয় এবং তার মধ্যে 10টা বেস থাকবে। আচ্ছা, আরেকটা কথা আমার বলা হয়নি, ডিএনএ এর ব্যাস হলো 20 আংস্ট্রম, আর একবার রোটেশন করলে সেখানে 10টা নিউক্লিওটাইড থাকে, তার দৈর্ঘ্য হলো 34 আংস্ট্রম। তাহলে দুটো ডিএনএ, দুটো নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত? 3.4।
3.4। তাহলে 10টা নিউক্লিওটাইড যদি 34 হয়, তাহলে তোমাকে যদি অঙ্ক দেয় যে একটা ইকোলির মধ্যে এতগুলো নাইট্রোজেন বেস আছে, তাহলে বলো তো ইকোলি ডিএনএ দূরত্ব, ডিএনএ লেন্থ কত? তাহলে কি করে বের করবে? এইটা দিয়ে বের করবে যে 10টা নিউক্লিওটাইড হচ্ছে 34 আংস্ট্রম। এই আংস্ট্রমকে তোমাকে মিটারে নিয়ে যেতে হতে পারে। হ্যাঁ, তোমরা জানো যে 10⁻10 মিটার মানে 1 আংস্ট্রম, সেটাতেই করতে হবে। তাহলে সেটা যদি এত হয়, তাহলে এতগুলো বেস হলে কত হবে, এইভাবে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইটুকুনি আজকে থাকুক। আমরা কোষ এবং এ ডিএনএ আরএনএ আমরা দেখলাম, হ্যাঁ, ক্রোমোজোমের স্ট্রাকচার দেখলাম, সেল ডিভিশন তোমাদের পরে বলবো। আমি পরের যে ক্লাসটা নেব সেটা আমি শনিবার সকাল 11:30 থেকে 11:30 মধ্যে নেব। সেখানে এই প্রথম পাতা যে সিলেবাসে রয়েছে তার মধ্যে 5 থেকে 6, 7, 8 এগুলো আমি আলোচনা করব, একটা একটা করে যতটা হয় আমি সেটা আলোচনা করব। হুম। তাহলে আজকে আমরা যে সেলের আলোচনা করলাম, এবং হ্যালো রাজু, বলছি এটা কি লাস্টে কি এন্ডটাকে এ করতে হবে? না, এখানে তো কেউ আমি কেউ তো কিছু বলছে না। আমরা যে পড়লাম যে কোয়েশ্চেন টোয়েশ্চেন কিছু করছে না তো। হ্যাঁ, না আমি তাহলে ওই বাসুদেবকে ওই স্লাইডগুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এটাকে এন্ড করে দিই, তাহলে আর তো কিছু কিছু উত্তর তো কেউ দিচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এটা আবার এন্ড করতে হবে।